হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর বাংলা কবিতা কবি জীবনানন্দ দাশ রচিত আকাশে সাথী দ্বারা কবিতার প্রতিটি লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা, কবিতার বিষয়বস্তু, বিষয় সংক্ষেপ, নামকরণ এবং কবিতার মূল উৎস আলোচনা। তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি একবার দেখে নিলে তোমাদের কিন্তু এই কবিতা থেকে আর কোনো সমস্যা থাকবে না এবং যে কোনো প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসুক এই কবিতা থেকে তোমরা তার উত্তর লিখতে পারবে। তাই আজকের ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। কবি জীবনানন্দ দাশ ছিলেন পল্লী বাংলার কবি। তাঁর প্রতিটি কবিতাতেই গ্রাম বাংলা বা পল্লী বাংলার কথাই ফুটে উঠেছে। গ্রাম বাংলার রূপ, রস, গন্ধ, গ্রাম বাংলার সৌন্দর্যই তার কবিতার মূল আলোচ্য বিষয় এবং তাঁর কবিতা পাঠ করলে আমাদের চোখে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য ধরা পড়ে এবং তিনি মনে করেন যে গ্রাম বাংলার রূপ, রস, গন্ধ এবং তার সৌন্দর্যকে সঠিকভাবে উপলব্ধি করতে পারবে এবং মন থেকে সেটিকে আয়ত্ত করতে পারবে, তাকে আর বিশ্ব প্রকৃতির রূপ দেখার কোনো প্রয়োজন হবে না। আমাদের আলোচ্য যে বিষয় অর্থাৎ আমাদের আলোচ্য কবিতাটি আকাশে সাথী তারা তার ব্যতিক্রম নয়। আকাশে সাথী তারা কবিতার মাধ্যমে গ্রাম বাংলার সান্ধ্যকালীন প্রকৃতির সৌন্দর্যতাকে কবি ফুটিয়ে তুলেছেন। সেই আলোচনা একটু পরে আসছি। তার আগে জেনে নেওয়া যাক যে তোমাদের যে পাঠ্য এই আকাশে সাথী তারা সেটি কোথা থেকে নেওয়া হয়েছে। তোমাদের পাঠ্য আকাশে সাথী তারা কবিতাটি কবি জীবনানন্দ দাশের যে রূপসী বাংলা কাব্যগ্রন্থ রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের আকাশে সাথী তারা কবিতাটি কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। প্রথমে কবিতার যে নামকরণ আকাশে সাথী তারা, এর অর্থটি আমরা জেনে নিই, তাহলে কবিতার অর্থটি অনেকটা আমাদের কাছে পরিস্ফুট হয়ে যাবে। আকাশে সাথী তারা, সাতটি তারা বলতে এখানে সপ্তর্ষি মণ্ডলের কথা বোঝানো হয়েছে। সপ্তর্ষি মণ্ডল হলো সাতটি তারার সমষ্টি। সেই সাতটি তারা হলো মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু এবং বশিষ্ঠ। প্রাচীনকালের 7 জন ঋষির নাম অনুসারে এই সাতটি তারার নামকরণ করা হয়েছে। এবার এই আকাশে সাতটি তারার নামকরণের আলেখ্যে অর্থাৎ এর আড়ালে গ্রাম বাংলার সান্ধ্যকালীন প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য কবি আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন সেটি কবিতার প্রতিটি লাইন আলোচনার মাধ্যমে আমরা বুঝে নিই। তো চলো এবার তোমাদের কবিতার প্রতিটি লাইন অনুসারে কবিতার মূল বক্তব্য দেখে নেওয়া যাক। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। আকাশে সাতটি তারা অর্থাৎ সপ্তর্ষি মণ্ডল। এবার সপ্তর্ষি মণ্ডল সহ আকাশের যে কোনো তারাই বা নক্ষত্র আমরা কখন দেখতে পাই? যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, যখন ধীরে ধীরে আকাশের রং কালো হয়ে যায়, তখন সেই কালো আকাশের বুকে মুক্তোর মতো অজস্র নক্ষত্র বা তারাকে আমরা দেখতে পাই। অর্থাৎ এই লাইনটির আড়ালে কবি যে সান্ধ্যকালীন প্রকৃতির রূপের সৌন্দর্যের বর্ণনা দিতে যাচ্ছেন সেটি কিন্তু আমরা বুঝতে পারছি। আমি অর্থাৎ হচ্ছেন কবি, অর্থাৎ কবি এখানে কথকের ভূমিকা পালন করেছেন। কবি বলেছেন আকাশে যখন সাতটি তারা অর্থাৎ সপ্তর্ষি মণ্ডল ফুটে ওঠে তখন কবি ঘাসের ওপর বসে থাকেন, অর্থাৎ ঘাসের ওপর বসে আকাশের প্রকৃতির অপরূপ রূপ সৌন্দর্য কবি উপলব্ধি করেন। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। কামরাঙা লাল মেঘ, কামরাঙা ফল হয়তো তোমরা অনেকেই দেখেছো। এই ফল যখন পেকে যায় তখন টকটকে লাল বর্ণ ধারণ করে। এবার বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নেমে আসে, পশ্চিম আকাশে যখন সূর্য অস্ত যায় তখন পশ্চিম আকাশের মেঘে এই যে সূর্যের অর্থাৎ অস্তকালীন সূর্যের যে আভা, সেই আভা প্রতিফলিত হয়ে লাল বর্ণ ধারণ করে। কবি এই সন্ধ্যের আগের মুহূর্তের আকাশের যে লাল বর্ণ ধারণ করা অর্থাৎ সূর্যের আলোর আভা লেগে যে লাল বর্ণ মেঘগুলি ধারণ করে তার সাথে কবি পাকা লাল কামরাঙা ফলের তুলনা করেছেন এবং কবি কল্পনা করেছেন লাল রঙের সূর্য যেন মৃত মনিয়া পাখির রক্তে রঞ্জিত হয়ে গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে যাচ্ছে। আমরা যখন সমুদ্রের ধারে বেড়াতে যাই তখন আমরা দেখতে পাই গভীর সমুদ্রে যেন সূর্যটা অস্ত চলে যাচ্ছে। কবি সেই কল্পনা থেকেই বলেছে মৃত মনিয়া পাখির রক্তে যেন রঞ্জিত হয়ে গেছে সেই সূর্য এবং সে গঙ্গা সাগরের অতলে ডুবে যাচ্ছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। সূর্য যখন অস্ত চলে যায় তখন সন্ধ্যা নেমে আসে। আমাদের চোখে সেই সন্ধ্যার রং হলো কালো, কিন্তু কবি সন্ধ্যাকে অর্থাৎ গ্রাম বাংলার সন্ধ্যার রূপগুলিকে কখনো কালো রঙের সাথে তুলনা করতে চান না।
কবির চোখে সন্ধ্যার সৌন্দর্য অনবদ্য, তা হলো শাশ্বত। শাশ্বত সন্ধ্যা সেই রূপকে বর্ণনা করতে গিয়েই কবি বলেছেন বাংলার সন্ধ্যা হলো নীল সন্ধ্যা, যেটি কখনোই কালো নয়, অর্থাৎ সেই সন্ধ্যার রূপ হচ্ছে চির শাশ্বত, চির সুন্দর। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে। কেশবতী কন্যার কথা আমরা পড়েছি রূপকথার গল্পে, কেউই আমরা তাকে দেখিনি, কিন্তু কেশবতী কন্যার প্রসঙ্গ এলেই আমাদের চোখে ভেসে ওঠে অনন্য সুন্দর এক নারী। চুলই তার সৌন্দর্য। বিস্তৃত চুলের রাশি কেশবতী কন্যার রূপকে আমাদের কাছে অনেক বেশি সুন্দর করে তুলেছে। কবি গ্রাম বাংলার সন্ধ্যাকালীন আকাশকে কেশবতী কন্যার সাথে তুলনা করেছেন, বলেছেন তার অপরূপ সৌন্দর্যের কথা। এবং কবির চোখের পরে কবির মুখের পরে অর্থাৎ সমগ্র গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে কেশবতী কন্যার যেন চুল ঢাকা দিয়ে রেখেছে। অর্থাৎ এই যে অন্ধকার, কেশবতী কন্যার চুলের সাথে গ্রাম বাংলার অন্ধকারকে কবি তুলনা করেছেন। অর্থাৎ সেই অন্ধকার কখনো ভয়ঙ্কর নয়, সেই অন্ধকার কখনো মানুষকে বিপদে ফেলে না, সেই অন্ধকারের মধ্যে কবি প্রকৃত সৌন্দর্যকে খুঁজে পেয়েছেন। তাই সন্ধ্যার পর গ্রাম বাংলার প্রকৃতি যে কতটা সুন্দর হয়ে ওঠে সেটি বোঝাতে গিয়েই কবি কেশবতী কন্যার প্রসঙ্গ এখানে এনেছেন। পৃথিবীর কোনো পথে কন্যারে দেখেনি কো, অর্থাৎ এই যে কেশবতী কন্যা, এটি আমাদের কল্পনার এক নারী, যাকে আমরা কেউ কখনো দেখিনি, কিন্তু তার সৌন্দর্যকে আমরা উপলব্ধি করতে পারি। কেশবতী কন্যা বলতেই আমাদের চোখে ভেসে ওঠে এক অনন্য সুন্দর নারীর কথা, যে নারীকে গোটা পৃথিবীর কেউই কখনো দেখেনি, কিন্তু তার সৌন্দর্যকে সকলেই উপলব্ধি করেছেন। কবি বলেছেন গ্রাম বাংলার প্রতিটি পরতে পরতে এই কেশবতী কন্যার সৌন্দর্য লুকিয়ে আছে, যেটিকে আমাদের উপলব্ধি করে নিতে হবে। দেখি নাই এত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। কবি বলেছেন কেশবতী কন্যার এই যে অজস্র চুলের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে যে গাছগুলি আমরা দেখতে পাই, যেমন হিজল গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, তার মধ্যেই অনবরত ঝরে পড়ছে। অর্থাৎ সন্ধ্যাকালীন এই গাছগুলোর রূপ সৌন্দর্য ফুটে উঠছে কেশবতী কন্যার চুলের আলেখ্যে। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে, রূপসীর চুলের বিন্যাসে। কেশবতী কন্যার চুল যেমন সুন্দর, তার একটি স্নিগ্ধ গন্ধও কবি উপলব্ধি করছেন। আর সেই গন্ধ কবি কোথায় খুঁজে পাচ্ছেন? গ্রাম বাংলার সান্ধ্যকালীন প্রকৃতির মধ্যে। অর্থাৎ গ্রাম বাংলার সন্ধ্যেবেলার প্রকৃতির মধ্যে যেমন একটি অনবদ্য সৌন্দর্য রয়েছে, তেমনি তার একটি মৃদু গন্ধ রয়েছে, যেটা কবিকে মাতাল করে দিচ্ছে, যেটা কবির সেই সৌন্দর্য উপলব্ধি করার ক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ এই প্যারাটির মধ্যে, প্রথম প্যারাটির মধ্যে সন্ধ্যেবেলায় গ্রাম বাংলার যে অনবদ্য রূপ কবি উপলব্ধি করতে পেরেছেন, তা বিভিন্ন উপমার মাধ্যমে কবি আমাদের বুঝিয়েছেন। তার যে কতটা সুন্দর এই উপমাগুলি থেকেই আমরা বুঝতে পারি। অর্থাৎ গ্রাম বাংলার প্রকৃতির সন্ধ্যেবেলায় যে কতটা সুন্দর, তা কবি প্রথম প্যারাটির মাধ্যমে আমাদের বুঝিয়েছেন। এবার আসছে দ্বিতীয় প্যারায়। দ্বিতীয় প্যারাটিতে কবি গ্রাম বাংলার প্রকৃতির এই যে সৌন্দর্য, তা কিসের কিসের মধ্যে আমরা পেতে পারি, অর্থাৎ কবি উপলব্ধি করেছেন, সেগুলি আমাদের দেখিয়েছেন। তোমরা সেটা দেখে নাও। পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল দেওয়া ভিজে হাত, শীত হাতখান, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। অর্থাৎ এটির মাধ্যমে কবি কি বুঝিয়েছেন যে গ্রাম বাংলার সৌন্দর্য কিসের কিসের মধ্যে রয়েছে। কিসের মধ্যে রয়েছে? নরম ধানের গন্ধ, নরম ধানের যে মৃদু গন্ধ, কলমির ঘ্রাণ অর্থাৎ কলমি শাকের ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, স্বর অর্থাৎ এক প্রকার গুল্ম জাতীয় গাছ, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ অর্থাৎ পুকুরের যে চাঁদা সরপুটি মাছ পাওয়া যায় তার যে হালকা গন্ধ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, চাল ধোয়ার পর কিশোরের হাতের যে মৃদু চালের গন্ধ ভাসে, শীত হাতখান শীতকালীন রূপ, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, যখন কিশোর ছেলেটি খেলে তার পায়ের নিচে নরম ঘাসটি যখন দলামলা অবস্থায় চলে আসে তার যে গন্ধ, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, লাল বট ফলগুলি যখন ফলে তখন তার যে মৃদু গন্ধ, তার মধ্যে একটা ক্লান্তি অনুভব করে মানুষ, তার মধ্যে একটা ক্লান্ত নীরব সৌন্দর্য লুকিয়ে আছে।
এরই মাঝে বাংলার প্রাণ, অর্থাৎ এই সব কিছু নিয়েই কিন্তু বাংলার প্রাণ। কোনো একটি বিষয়ের মধ্যে কিন্তু বাংলার সৌন্দর্য আটকে থাকে না। বাংলার প্রকৃতির বুকে যা কিছু আমরা দেখি, যদি আমরা আনন্দ উপলব্ধি করতে পারি, যদি তার সৌন্দর্যটাকে আমরা খুঁজে নিতে পারি, তবেই কিন্তু বাংলার প্রকৃত প্রাণ বা হৃদস্পন্দন আমরা উপলব্ধি করতে পারবো। কবি সেগুলিই এখানে বুঝিয়েছেন। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। এই সৌন্দর্যগুলিকে কবি কখন উপলব্ধি করতে পারেন, কখন টের পান? যখন আকাশে 7টি তারা ফুটে ওঠে। এবার আকাশে 7টি তারা কখন ফুটে ওঠে? বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নেমে আসে, তখন এই 7টি তারার সহিত আমরা আরো অসংখ্য তারা বা নক্ষত্রকে দেখতে পাই। সেই সন্ধ্যের মুহূর্তে কবি গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যকে কিভাবে উপলব্ধি করেছেন, তা এই কবিতার মাধ্যমে কবি আমাদের বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ আকাশে 7টি তারা কবিতার মাধ্যমে কবি জীবনানন্দ দাশ গ্রাম বাংলার প্রকৃতির সান্ধ্যকালীন এক অপরূপ সৌন্দর্যের কথা ফুটিয়ে তুলেছেন, যেখানে কবির চোখে গ্রাম বাংলার সন্ধ্যাগুলি কখনো কালো না। গ্রাম বাংলার সন্ধ্যাগুলি হলো বাংলার নীল সন্ধ্যা, অর্থাৎ নীল রঙের আলেখ্যে কবি গ্রাম বাংলার শাশ্বত রূপের কথা বলেছেন। গ্রাম বাংলার সৌন্দর্য বোঝাতে গিয়ে কবি কখনো এনেছেন মৃত মনিয়া পাখির কথা, কখনো এনেছেন কামরাঙা লাল মেঘের কথা, কখনো কবি এনেছেন কেশবতী কন্যার কথা। সবকিছু মিলিয়ে কবির চোখে গ্রাম বাংলার সন্ধ্যাগুলি হয়ে উঠেছে চিরশাশ্বত, চিররঙিন, যার রূপ, রস, গন্ধ প্রকৃতির মধ্যে প্রাপ্ত প্রতিটি জিনিসের মধ্যে কবি খুঁজে পেয়েছেন। শুধু তাই নয়, কোন কোন জিনিসের মধ্যে এই রূপ, রস, লাবণ্য আমরা খুঁজে পেতে পারি গ্রাম বাংলার, তাও কবি দেখিয়ে দিয়েছেন তার দ্বিতীয় প্যারাটির মধ্যে। অর্থাৎ সবকিছু মিলিয়ে বলা যেতেই পারে কবির এই যে কবিতা আকাশে 7টি তারা, তা একদমই যথাযথ এবং সার্থক। তো আশা করছি আজকের আলোচনাটির মাধ্যমে তোমরা আকাশে 7টি তারা কবিতার সমস্ত বিষয়বস্তু এবং কবিতার মধ্যেকার অর্থগুলি তোমরা বুঝতে পেরেছো। আশা করছি কবিতা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না এবং পরীক্ষায় এই কবিতা থেকে যাই প্রশ্ন আসুক তোমরা তার উত্তর লিখতে পারবে। তাও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।